আসসালামু আলাইকুম। বর্তমান এই সিচুয়েশনে জাপানে পড়াশোনা করতে যাওয়ার আগ্রহী প্রার্থীদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি এবং লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েরা। তো তাদের জাপানে যাওয়াটা কতটা যৌক্তিক এবং বিদেশে পড়তে যাওয়ার যে সুবিধাটা কেমন কেমন সুবিধা পাবে তারা এবং কি পরিমাণ অসুবিধার মধ্যে পড়বে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। একদম সঠিক কথা যেটা সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, তারপর মতামত দিবেন, ঠিক আছে? সো যাই হোক, দেখেন আমি ফার্স্টেই বলি, বিদেশে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীর স্বপ্ন। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের কাছে এটা একরকম আত্মপ্রতিষ্ঠার লড়াই। সাম্প্রতিক বছরগুলোতে জাপান শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে, কারণ এখানে উচ্চমানের শিক্ষা, প্রযুক্তিগত উৎকর্ষতা এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী টিউশন ফি পাওয়া যায়। তবে একজন মধ্যবিত্ত শিক্ষার্থীর জন্য 10-12 লাখ টাকা খরচ করে জাপানে পড়তে যাওয়া কতটা যুক্তিসঙ্গত, আসুন বিষয়টা নিয়ে দেখা যাক। প্রথম কথা হচ্ছে জাপানের পড়াশোনার সুবিধা নিয়ে আমি কথা বলবো। ফার্স্টে আছে আন্তর্জাতিক মানের শিক্ষা। জাপানের বিশ্ববিদ্যালয়গুলো যেমন ইউনিভার্সিটি অফ টোকিও, কিয়োতো ইউনিভার্সিটি, ওসাকা ইউনিভার্সিটি বিশ্ব র্যাঙ্কিংয়ে অবস্থান করছে, যা আমাদের বাংলাদেশে কোনো ভার্সিটি কিন্তু নাই, ঠিক আছে? সেই দিক দিয়ে অনেক আগানো। গবেষণাধর্মী শিক্ষা ব্যবস্থা এবং কাটিং ইডস নিয়ে প্রযুক্তি নিয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে। তারপর হচ্ছে আপনার পার্ট টাইম কাজের কথায় আসি, কারণ এটা নিয়েও অনেকের আগ্রহ এবং ম্যাক্সিমাম ছেলে মেয়েরা এই পার্ট টাইম কাজের উপর নির্ভর করেই স্টুডেন্ট বিষয়ে যায়। সো দেখা যাক, পার্ট টাইম কাজে বিদেশি শিক্ষার্থীরা জাপানে সপ্তাহে 28 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে। এতে পড়াশোনার খরচ অনেকাংশ মেটানো যায়, যা মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য একটা বড় স্বস্তির ব্যাপার। তারপর হচ্ছে আসি আমি বৃত্তি ও স্কলারশিপ নিয়ে, ঠিক আছে? জাপানে অনেক ধরনের সরকারি ও বেসরকারি স্কলারশিপ পাওয়া যায়, যেমন ম্যাক্স স্কলারশিপ, যেগুলো খরচ কমাতে সাহায্য করে। ম্যাক্স স্কলারশিপ নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আমি অবশ্যই দিব, আপনাদের জন্য কমেন্ট করে জানাবেন। ম্যাক্স স্কলারশিপ নিয়ে বিস্তারিত আমি বলবো ওই ভিডিওতে, যদি চান কমেন্ট করে জানেন, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপর হচ্ছে নিরাপত্তা ও জীবনযাত্রার মান। জাপান বিশ্বের অন্যতম একটা নিরাপদ দেশ। পরিবেশ পরিচ্ছন্ন, জনজীবন নিয়ন্ত্রিত এবং প্রযুক্তি নির্ভর, যা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলে। আশা করি আপনার এই সুবিধাগুলা বুঝতে পারছেন। আরো অন্যান্য অনেক সুবিধা থাকতে পারে, হয়তো সবগুলা আমার এখানে তুলে ধরা হয়নি, তবে আমি যেগুলো ফেস করছি শুনেছি সেগুলোর ভিত্তিতে আপনাদের জন্য ভিডিও দিতে। আমি একটা ফেসবুক পোস্টে দেখছিলাম, এক ভাই লিখছিল, সেটার পরিপ্রেক্ষিতে অনেকটা এখানে এই ভিডিওতে বলা হয়েছে। সো যাই হোক, দেখেন তারপর আমি বলবো আপনাদেরকে অসুবিধা। জাপানে স্টুডেন্ট ভিসায় ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসা বলেন, যে কোনো স্টুডেন্ট ভিসা যাওয়ার পর কি কি অসুবিধাগুলো ফেস করতে হবে। প্রথম কথা হচ্ছে ভাষাগত বাধা। জাপানি ভাষা শেখা কঠিন এবং যদিও অনেক কোর্স ইংরেজিতে হয়, দৈনন্দিন জীবনযাত্রায় জাপানিজ ভাষা জানা অপরিহার্য। দ্বিতীয়ত হচ্ছে সংস্কৃতিগত পার্থক্য। জাপানি সংস্কৃতি বাংলাদেশের চেয়ে অনেকটাই আলাদা, মানিয়ে নিতে সময় লাগে, অনেক সময় একাকিত্ব ও মানসিক চাপ দেখা যায়। তারপর হচ্ছে প্রাথমিক খরচ, ভিসা, ফ্লাইট, প্রথম কয়েক মাসে থাকা খাওয়া ও ভর্তি ফি মিলে প্রাথমিকভাবে 10 থেকে 12 লাখ টাকা প্রয়োজন পড়ে, যা মধ্যবিত্ত পরিবারের জন্য বিশাল চাপ। তবে এখানে আমি টাকার কথাটা বলি, অনেক এজেন্সি আছে যারা 8 লাখ থেকে 9 লাখ টাকার কথা বলে অনেক স্টুডেন্টকে স্বপ্ন দেখায় বা তাদেরকে নিয়ে আসে, ঠিক আছে? সো এই সব এজেন্সি থেকে আপনারা দূরে থাকবেন। 8-9 লাখ টাকায় জাপান যাওয়াটা আসলে স্টুডেন্ট বিষয়ে স্কলারশিপ ব্যতীত আমার কাছে মনে হয় অসম্ভব, ঠিক আছে? সো বিবেচনা করবেন বিষয়টা। তারপর হচ্ছে পার্ট টাইম কাজের উপর নির্ভরশীলতা। সব ছাত্রছাত্রী পার্ট টাইম কাজ সহজে পায় না। কাজের উপর অতিরিক্ত নির্ভরশীলতা পড়াশোনার উপর নেতিবাচক প্রভাব ফেলে, ঠিক আছে? তারপর হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়, 28 ঘন্টা কাজ করে পড়াশোনা এবং লিভিং কস্ট বহন করা। এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। আর অনেকেই বলবেন ভাই 28 ঘন্টার উপরেও তো কাজ করা যায়, হ্যান্ড ক্যাশ, সেটা আলাদা ব্যাপার ভাই। আমি আপনাদেরকে কথা বলতেছি হচ্ছে আপনার জাপান সরকার অনুমতি দিয়েছে যেটা, সেটা নিয়ে, ঠিক আছে? সো এখন আমার কথা হচ্ছে 10-12 লাখ টাকা খরচ করে কতটুকু যৌক্তিক। প্রথমত ঋণ করে আসা এক ধরনের মানসিক অশান্তিকে গলায় ঝোলানোর মতো অবস্থা, এবং এটা জীবনকে দুর্বিষহ করে তুলবে, আপনার জীবনটা একদম কঠিন করে দিবে যারা ঋণ করে যাবেন। একজন মধ্যবিত্ত শিক্ষার্থীর জন্য 10-12 লাখ টাকা বিনিয়োগ করা একটি বড় সিদ্ধান্ত।
তবে যদি আপনি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, স্কলারশিপ পেতে পারেন, পরিশ্রমী হন ও পার্ট টাইম কাজ করতে আগ্রহী থাকেন, ভবিষ্যতে জাপানে বা অন্য দেশে কর্মজীবন করতে আগ্রহী হন, তাহলে এই বিনিয়োগকে দুর্ধর্ষ ও যৌক্তিক বলা যায়। আপনার মতামত কমেন্টে জানাবেন যে আপনি কি মনে করেন যে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে জানার পর আপনি জাপান যেতে চান? যদি আপনি জাপান যেতে চান, এগুলো জানার পর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন, ঠিক আছে? আর হচ্ছে, তবে যদি একমাত্র লক্ষ্য বিদেশ যাওয়া হয় আর পড়াশোনায় আগ্রহ কম থাকে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এটি পরিবার ও নিজের জন্য একটা বিশাল বড় ক্ষতি, ঠিক আছে? তো আশা করি আপনাদের কাছে কথাগুলো ভালো লাগছে। হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে অনেকে বলতে পারেন যে এই ভিডিও দিয়ে আপনাদেরকে ডিমোটিভেটেড করছে। ভাই, আপনারা যদি এটা ভাবেন তাহলে ভাবতে পারেন, এখানে সত্য কথাটা আমি তুলে ধরছি, সুবিধা এবং অসুবিধা দুইটাই। কারণ জাপানে গেলে আপনার রোবট হতে হবে, প্রচুর কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, যা ভাবেন ভাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য জাপান নিয়ে যেহেতু কাজ করতেছি, ভিডিও দিতেছি, নেক্সট টাইমও দিয়ে দেবো। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।